এ যাত্রায় আমাদের প্রথম গন্তব্য সিলেট। আমরা বিআরটিসির বাসে করে তাই সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমাদের কি ব্রেকে চলে আসলো না? জায়গাটার নাম যেন কি? ব্রাহ্মণবাড়িয়া সরাই। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। বেশ ভালোই সার্ভিস আমার কাছে এখন পর্যন্ত লাগছে। বিআরটিসি বাকিটুকু দেখা যাক আর কি। তো আমরা এখন গরম রুটি ব্রেকের মাঝখানে একটু ডাল ভাত ডাল ভাত না ডাল ভাজি ডাল ভাজি রুটি না, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 4:30 আমরা এসে পৌঁছাই আর কি সিলেট এই কদমতলী বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে সিএনজি নিয়ে নিয়েছি অলরেডি। সিএনজি নিয়ে নিয়েছে এবং সিএনজির ভাড়া পড়েছে কত টাকা? 900 টাকা। হ্যাঁ, 900 টাকা। আমরা এটা নিয়ে হচ্ছে এখন পানশিতে যাব। পানশিতে আমরা ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করব, তারপরে এটা নিয়ে আমরা ডাউকি বর্ডারে এখানে চলে যাব। তো ভালোই লাগছে সিলেট শহর, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এবং বাস স্ট্যান্ডটাও খুব চমৎকার, সুন্দর একটা বাস স্ট্যান্ড। এখন ভোর 5:20 আর এই অবস্থায় পানসি রেস্টুরেন্টে কি ভিড় দেখেন, প্রচন্ড রকমের ভিড় এখনই। রফিক কি খিচুড়ি? হ্যাঁ, গরম বিফ তেহারি না? কেমন? খুব ভালো। রফিক কেমন? টেস্টি না? মানে এত ভোরে যে এখানে, মানে এত সকাল সকাল ফ্রেশ একেবারে। পানসি রেস্টুরেন্ট বলতে হবে না, ভালো বেশ। সিলেট সিটি থেকে তামাবিল বর্ডার, ডাউকি বর্ডারের ডিস্টেন্স প্রায় +- 55 কিলোমিটারের মতো। আমরা সিএনজি নিয়েছিলাম হুমায়ুন রশিদ চত্বর থেকে, সেখানে পাওয়া যায়, বাস স্ট্যান্ড থেকেও পাওয়া যায় এবং হুমায়ুন রশিদ চত্বর থেকেও কিন্তু বাস পাওয়া যায়, লোকাল বাস যেগুলো বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, অর্থাৎ কদমতলী যে বাস স্ট্যান্ড সেখান থেকে হুমায়ুন রশিদ চত্বর কাছাকাছি। সো ওখান থেকেও বাসে আসা যায়। বাসে লোকাল যে বাসগুলো সেগুলো ভাড়া হচ্ছে 120 টাকা, আর একেবারে যেটা গেট লক সার্ভিস সেটা ছাড়ে হচ্ছে 8টায়। সো আমরা আর ওই ইয়াটা না করে সিএনজি নিয়ে গিয়েছি। সো অনেক ইচ্ছা করলে ওই ভাবে আসা যায়, যদি কেউ বাসে আসতে চায় সেভাবে আসা যায়। এখন বাজে 7টা, আমরা ঠিক 1.5 ঘন্টা সময় লাগলো। আমরা তামাবিল কাস্টমস হাউসের সামনে নামলাম। ওই পাশে ইন্ডিয়া এবং এই পাশে যে ইমিগ্রেশন পুলিশের চেকপোস্ট। খুব বেশি সময় লাগেনি, রাস্তা ফাঁকা ছিল, খুব ভালোভাবে আমরা এসে পৌঁছলাম। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট। তো আমরা মোটামুটি চলে আসলাম বেশ আগে ভাগে, তাই না? তো এখন তো আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। কি অবস্থা, কেমন লাগতেছে রফিক? 10টা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। না 10টা লাগবে না মনে হয়, আর একটু আগেই 9টা মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, আবার কেউ বলতেছে 10টার আগে ওপেন হবে না। অ্যাকচুয়ালি কিছুক্ষণ তারপরেও এখানে কোনো রাশ নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, দেখা যাক কতক্ষণ লাগে আর কি, এই আর কি। আমরা এখন যাব ট্রাভেল ট্যাক্স দিতে। তো এইটা হচ্ছে বর্ডার এই পাশে,
একেবারে এই পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে বর্ডার, আর আমরা যেখানে ট্যাক্স দিব ট্রাভেল ট্যাক্স, ব্যাংকটা হচ্ছে এই পাশে একেবারে কাছাকাছি। অগ্রণী ব্যাংক আছে এবং সোনালী ব্যাংক আছে। তো আমরা এখন যাব ট্রাভেল ট্যাক্সটা দিতে। আমাদের ট্রাভেল ট্যাক্স দেয়া কমপ্লিট করে ফেললাম খুব দ্রুত। এখন কয়টা বাজে? এখন বাজে 8:45। ব্যাংক এখনো শুরু হয় নাই, তারপরও এখানে একটু আর্লি ইস্যু হয়ে যায়। মোটামুটি আমরা শেষ করতে পারলাম আর কি। হ্যাঁ না, এখানে ট্রাভেল ট্যাক্স সব জায়গায় হচ্ছে 500 টাকা, আর এখানে যেটা বলে যে অল্প একটু, আমরা 3টা যেহেতু করলাম তো 3টাতে 50 করে এক্সট্রা লাগলো আর কি, 150 টোটাল এক্সট্রা লাগলো। তারপরেও খুব তাড়াতাড়ি শেষ করতে পারলাম। এখন আমরা দেখি যাই আর কি, ভালো হয়েছে, কারণ এখন আমরা মোটামুটি শেষ করে যত তাড়াতাড়ি করতে পারবো, তাই না? রাইট। তাহলে আমরা ওখান থেকে আবার তাড়াতাড়ি আমরা কভার করতে পারবো আমাদের যে প্ল্যান আছে। হ্যাঁ, যেহেতু আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সরাসরি চেরাপুঞ্জি চলে যাব, আমার সাইট সিইংগুলো করে দেখা যাক কি অবস্থা হয়। সব জায়গাতে এখন লাইন, সব জায়গাতেই লাইন লাইন আছে ইমিগ্রেশনের জন্য। এটা হচ্ছে যে ইমিগ্রেশন পুলিশের জন্য যে এখান থেকে ফর্ম দিল, ট্রাভেল ট্যাক্সটা দিয়ে আসলাম, দিয়ে এসে এখন ফর্মটা ফিল আপ করছে। আমরা ইমিগ্রেশন পুলিশের এখানে কাজ শেষ করলাম। এখানে আমাদের খুব একটা বেশি পেপারস লাগে না। এখানে একটা পেপারস দিয়েছিল, ওই পেপারসটা ফিল আপ করলাম, পাশাপাশি আমাদের লাগলো হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট। এখন ইমিগ্রেশন চেকপোস্ট, যে পুলিশের চেকপোস্ট আছে, এটা ঠিক অপর পাশে রয়েছে আপনাদের কাস্টমস। এই কাস্টমসে যাচ্ছে এখন। এখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো শেষ করব। কয়টা বাজে এখন? প্রায় 8:30 না, 8:30টার মধ্যে আমরা মানে কাস্টমসের কাজগুলো শেষ করে ফেললাম না? আচ্ছা, এখন আমরা বর্ডার ক্রস করবো ইনশাল্লাহ। ওকে, আমাদের ফর্মালিটিস শেষ বিজিবির এখানেও। তো এখন আমরা ঢুকে যাচ্ছি। তো এখান থেকে শিলং হচ্ছে 82 কিলোমিটার, শিলং। ঢাকা 300, সিলেট হলো 54। ওকে, চমৎকার। সো আমরা ঢুকে গেলাম। কি অবস্থা ফারুক? হ্যাঁ, ঢুকে গেলাম অলরেডি। ওকে, এটা হচ্ছে 1275 নাম্বার সীমানা পিলার, না? গুড। আমরা এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখানে কিছু ফর্মালিটিস আছে, অল্প কিছু। তো আমরা যাই, গিয়ে দেখি কি হয় এখানে। যাই হোক, আলহামদুলিল্লাহ ঢুকে গেলাম মেঘালয়। ওই পাশে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন। সো এটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন, এবং এই পাশে যে রোডটা আছে, এইদিকে একটা রোড, এদিকেই হচ্ছে শিলং বাজার। আর এই পাশে আরেকটা রোড আছে, এই রোডটা গিয়েছে অন্য একটা পাশে, সেটার নাম আমার এই মুহূর্তে জানা নেই, বাট আমরা যাব হচ্ছে এই রাস্তায়। আমরা বর্ডারে ওখানে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ওখানে এন্ট্রি করা হলো। এখন আমরা ওদের ইমিগ্রেশন অফিসে যাচ্ছি, একটু সামনে আগে। ওই পাশে ছিল চেকপোস্টটা, আর আমরা এই পাশে ইমিগ্রেশন অফিসে ঢুকছি। ঈদের পরে সব পোর্টেই ভিড়, না রফিক? সবগুলো, হ্যাঁ, আস থাকে সব পোর্টে। কম্পারেটিভলি, হ্যাঁ। যাই হোক, অবশেষে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে বেরোলাম, বাট ইন্ডিয়ান ইমিগ্রেশনটা আমার কাছে স্মুথ মনে হলো না আর কি। কি অবস্থা রফিক, কেমন ইন্ডিয়ান ইমিগ্রেশন? আমাদের এখানে কিন্তু বাংলাদেশি পার্ট, আসলে বিষয়টা হচ্ছে কি যে একটা না একটা বিটার এক্সপিরিয়েন্স হয় আর কি। যতবার ল্যান্ড পোর্টে গিয়ে আমরা না, ওইটার জন্য না, টাইমটা একটু বেশি লাগলো আর কি। ওইটা হয়তো যে তাদের বুস্টার দেওয়া নাই, তাদের হয়তো মানে 100 টাকা করে এক্সট্রা নিল।
আর ওভারঅল মোটামুটি ভালোই ছিল, বাংলাদেশের স্মুথ ছিল। তবে একটা জিনিস আমি অবাক, যেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো ইয়ে করে নাই, তাই না? ওই যে স্ক্যান করে নাই, ব্যাগ ট্যাগ চেক করে নাই, এটা ইয়ে হয়ে গেছে আর কি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা দেখি এখন ট্যাক্সি ঠিক করার চেষ্টা করি আর কি। তো অবশেষে এই গাড়িটাই নিলাম আমরা। ওই মানে ডাউকি বাজারে যাওয়ার আগেই, অর্থাৎ ইমিগ্রেশন চেক করার আগেই ওখান থেকে নিয়ে নিলাম। বাট এটা নেওয়ার একটু ঝামেলা হয়ে গেছিলো আর কি। এখানে ড্রাইভার ভাইয়ের নাম যেন কি? নাম হচ্ছে ড্যানিয়েল। ড্যানিয়েল, ড্যানিয়েল ভাইকে নিলাম, পিছনে সবাই আছে। সো গাড়িটা বেশ ছোট, একটু কনজাস্টেড। তারপরে হলো যে এইখানে গাড়ি তো আমরা অনেক ভিডিও টিডিওতে দেখি যে ভাড়া টাড়া খুব বেশি না, বাট এখন ঈদের পরবর্তীতে যেটা হচ্ছে একটু রাশ। আর আমরা এখন প্রথম দিনে চলে যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি। আর যাওয়ার পথে আমরা বেশ কিছু জায়গায় সাইট সিইং করবো, সাইট সিইং করে যাব। আর এখানে মানে একটু সমস্যা, যেমন এসি দিবে না, ভাড়া চাই হচ্ছে 4000 4500 এরকম আর কি। তো তারপরে এই যে ড্যানিয়েল ভাইকে পেলাম, উনি তার পরবর্তীতে 3800 রুপিতে রাজি হলো আর কি। আমরা বলছি 3700 রুপি দিব। তো যাই হোক, উনি এসি টেসি দিবে ইয়েতে কিছু যাওয়ার পথে, যেহেতু একটু ওয়েদারটা হট আছে, গরম আছে। তো যাই হোক, এই আর কি। আপনারাও আমরা ডাউকি বাজার পর্যন্ত হেঁটে গেলাম না, কারণ এখানে রোদ, আজকে অনেকক্ষণ দেরি হয়ে গেল যাওয়ার পথে। ইমিগ্রেশনে অনেকক্ষণ ইয়েতে ছিলাম, এই জন্য আর কি তাড়াহুড়ো করে নিয়ে নিলাম আর কি। কি অবস্থা সবার? আমরা এখানে আমাদের আরেক ছোট ভাইকে পেয়ে গেলাম। তোমার পরিচয়টা একটু দিবা? সিমন। সিমন না? সিমনের সাথে আমাদের পোর্টে আসলে মানে পরিচয়, তো আমরা অফার করি যে চলো আমাদের সাথে। সো সিমনকে নিয়ে নিলাম আমাদের সাথে। তো ট্যুরে এসে নতুন একজনের সাথে পরিচয় হবে, ঘুরবো ফিরবো এই আর কি। তো যাই হোক, দেখা যাক সামনের সময়টুকু কেমন কাটে আর কি। যদি আসা যায়, যদি পায় তো মানলাম। কত কিলোমিটার রাস্তা? 82 কিলোমিটার, একদম ইয়া পর্যন্ত, শিলং নাকি চেরাপুঞ্জি পর্যন্ত? কত? প্রায় 110 কিলোমিটার। 110 কিলোমিটার এখান থেকে, বর্ডার থেকে, ডাউকি বর্ডার থেকে 110 কিলোমিটার চেরাপুঞ্জি। আর আমরা টোটাল স্পট যতগুলো রাস্তায় পাবো, পাশাপাশি টোটাল 7টা স্পট দেখবো, তাই না? হ্যাঁ, আগে তো বলবো হচ্ছে উমগোট রিভার না, তারপরে হচ্ছে উমক্রেন ফলস, এরপর বরহিল ফলস, এরপর লিভিং রুট ভিলেজ, তারপরে হচ্ছে মাউলিলং ভিলেজ। আর এছাড়া আরো কিছু স্পট আছে না রাস্তায়? মালুলং থেকে বের হওয়ার পরে শিলং যে একটা পুনসলা আছে, হ্যাঁ, পুনসলা পার হওয়ার পরে এখানে আরো দুইটা আছে। আচ্ছা, সবগুলো আমরা আস্তে আস্তে করে দেখে যাব। আচ্ছা, আর হলো এখন কি ফলস গুলো কেমন? ভালো? ফলস তো কম আছে। কম আছে না? আচ্ছা, আর ফলসে এখন পানি কেমন হচ্ছে? কেমন? কম পানি কম না? মানে বর্ষা শুরু তো, বর্ষা তো সবে শুরু তো, এখানে তো ফলস বড় ছিল, বৃষ্টির পানি আসছিল তো। আচ্ছা, আর এখন তো প্রায় 4 দিন ধরে বৃষ্টি নাই, তো পানি আস্তে আস্তে শুকিয়ে যেতেছে। ভালো লাগবে তো নাকি? আশা করি তো ভালো তো লাগবে, আসছেন তো ভালোর জন্য, বেড়ানোর জন্য। যাই হোক, দেখা যাক। আমরা যদি আপনি ভালো করে ইয়া করেন, তাহলে ইনশাল্লাহ আপনার নাম্বারটাও দিয়ে দিব রেকমেন্ডেশন করে, যে কমেন্টস বক্সে এবং যেখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে তো আমরা চলে আসছি কি ডাউকি বাজারে। ওইটা ভিডিও করে, এটা হচ্ছে শিলং এর রূপে ডাউকি বাজারে চলে আসলাম। ডাউকি বাজারেও অনেক প্রচুর গাড়ি আছে, আসলে এখান থেকেও নেওয়া যেত। আমরা ওই পথটুকু হাঁটতে চাই নাই, যার ফলে আর ওখান থেকে চলে আসছি। বাট ডিস্টেন্সটা বেশি না, ওরা বলে 1.5 কিলো 2 কিলো, বাট খুব একটা মনে হয় না যে অল্প একটু। বাট এখানেও প্রচুর গাড়ি আছে, এখান থেকেও আপনারা নিতে পারবেন। আমরা যেহেতু ওখানে আর করি নাই, দেরি করি নাই, এই জন্য এখান থেকে নেওয়াটা হয়তো বা বেটার হতো। যাই হোক, অসুবিধা নেই। তো আমরা চলতে থাকি আর কি। এখন এখানে আমরা আগে টাকা থেকে রুপিতে কনভার্ট করব, সিম কেনার চেষ্টা করব, দেখি কি অবস্থা। এখন আছে হচ্ছে ডাউকি বাজারে। এখানে এসবিআই একটা বুথ আছে, এবং এই বুথের পাশেই কিছু দোকান আছে ঠিক অপোজিটে। এখানে মানি এক্সচেঞ্জ করা যাচ্ছে।
বেশ কিছু দোকান আছে ওখানে মানি এক্সচেঞ্জ করা যায়, বাট আজকে আমাদের রেটটা খুবই কম ছিল, অনেক কম, সেটা হলো 73 হচ্ছে। হ্যাঁ, অন্যান্য জায়গায় এখন প্রায় 76 78 পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে নিলাম এখান থেকে সবাই। যাই হোক, এখানে আসলে করা যাচ্ছে এবং গাড়িও অ্যাভেলেবেল, প্রচুর গাড়ি হচ্ছে ডাউকি বাজারে। তো আমরা এখন সিম কিনবো, দেখি সিমটা কোথায় পাওয়া যায়। তো ডাউকি বাজার থেকে সিম নিয়ে নিলাম, কারণ আসলে আমার ইমার্জেন্সি সিমটা দরকার, কারণ এখানে না পেলে আমাকে সিমটা নিতে হবে হচ্ছে শিলং থেকে, যেহেতু আজকে চেরাপুঞ্জি যাচ্ছি। চেরাপুঞ্জিতেও হয়তো পাওয়া যাবে, বাট সেটা রাত হয়ে যাবে, এই জন্য এখান থেকে নিয়ে নিলাম। এখানে একটা মন্দির আছে আর কি, এটা হচ্ছে শ্রী 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 কালী মন্দির, এটার পাশে একটা দোকান আছে এখানে, এখান থেকেই সিম পাওয়া যায়, এই একটা দোকানে পাওয়া যায়, এখান থেকে সিমটা নিয়ে নিলাম। সো এখন আমরা সাইট সিইং করতে করতে চলে যাব ইনশাল্লাহ চেরাপুঞ্জি। তো যাই হোক, আবার আমরা শুরু করলাম চলা। ডাউকি বাজার থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম, টাকা কনভার্ট করে নিলাম রুপিতে, সিম নিলাম এয়ারটেল। তো এগুলো শেষ করতে করতে বেশ কিছুক্ষণ সময় লেগে গেল, প্রায় 11টা বেজে গেল। এখন আমরা যাই, সাইট সিইং করতে করতে আমরা চলে যাব চেরাপুঞ্জিতে। দেখা যাক সামনে কি আসলে অপেক্ষা করে। ওকে, এই আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ থেকে জাফলং, জাফলং এর পাশে। আমরা এখন এখানে যেটা দেখছি এটা কিন্তু বাংলাদেশ থেকে জাফলং, আমরা যেটা ওই পাশ থেকে দেখি আর কি, ওই পাশ থেকে আমরা যেটা দেখি হচ্ছে ওখানে এটা হচ্ছে উঙ্গট রিভার, আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জাফলং। চমৎকার, মেঘালয়ের পাশ থেকে আমরা বাংলাদেশের জাফলং দেখছি, চমৎকার। আমাদের বাংলাদেশের অনেক লোক এখানে এসছে ঈদের এই ভ্যাকেশনে, চমৎকার। আসলে ইন্ডিয়া থেকে বাংলাদেশকে দেখছি, একটা অন্যরকম ফিল। এই হচ্ছে আমাদের সেই জাফলং। আমরা উঙ্গট রিভারের উপরে যে ব্রিজ, যেটা আমরা জাফলং থেকে দেখি, সেই ব্রিজের দিকে যাচ্ছি। সামনেই উঙ্গট ব্রিজ, রাস্তা খুবই ন্যারো। এই আমরা চলে আসলাম উঙ্গট ব্রিজ, উঙ্গট রিভারের উপরে উঙ্গট ব্রিজ, আর এই পাশে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি জাফলং। চমৎকার ভিউ, বাহ চমৎকার। বাহ চমৎকার, চমৎকার ভিউ। পানি শীতকাল হয়তো আরো খুবই স্বচ্ছ থাকে। ওই পাশে হচ্ছে জাফলং, এখানে সবাই বোটিং করছে, বেশ পানির কালারটাও চমৎকার। ওহ, আলহামদুলিল্লাহ। তো আমরা উঙ্গট রিভারটা দেখে, অর্থাৎ জাফলং এর পাশেই আমরা এখন যাচ্ছি হচ্ছে উমক্রেন ফলস। আমি প্রনাউন্সিয়েশনটা ঠিক মতো করতে পারলাম কিনা, উমক্রেন ফলস দেখে। এটা এখান থেকে খুব কাছেই, আমাদের ড্যানিয়েল ভাই যেটা বললো 5-7 মিনিট সময় লাগবে আর কি। তো আমরা যাই, দেখি আমাদের প্রথম ফলসটা কেমন হয়। প্রচুর টার্ন, পাহাড়ের আঁকা বাঁকা পথে বেশ বেশ ভালো লাগছে, মানে টার্নিং একটু পরে পরেই।
উমক্রেন ফলস আসলে এইটা এখন সিজনটা একটু অফ আর কি, মানে এখানে যেমন এইটা পুরাটা থাকে আর কি পানি, সিজনের সময় পুরাটা থাকে, এখন একটু কম, বাট তারপরও বেশ বেশ লাগছে আর কি। প্রচন্ড সাউন্ড, আশা করি সাউন্ড যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, বাট এখানে আমি বেশ সাউন্ড পাচ্ছি। বাহ, চমৎকার। যদিও এখন সেই ফ্লোটা নাই, তারপরও বেশ বেশ চমৎকার। আমরা উমক্রেন ফলস যেটা এটা দেখলাম, কি অবস্থা, কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। তো আমি যেটা হলো যে আর একটু সিজনের সময় আসা দরকার আর কি, জুন জুলাই, তাহলে হচ্ছে কি জুন জুলাই একেবারে মেঘালয়ের জন্য পিক। ওই টাইমটাতে আসলে যারা ফলস ঝর্ণা ভালোবাসেন তারা ওই সময়টাতে আসবেন। আর ওভারঅল ভালোই লাগছে আর কি। তো আমরা এখন যাচ্ছি কোথায় যেন, বোরহিল, বোরহিল ফলস। বোরহিল ফলস এর দিকে যাচ্ছি। কতক্ষণ লাগবে ডেনিল ভাই? বেশি না, 10-12 মিনিট। 10-12 মিনিট। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হবে প্রায় 4 কিলোমিটার। 4 কিলোমিটার। তো আমরা এখন যাব হচ্ছে বোরহিল ফলস এর দিকে, দেখি ওইটা কি অবস্থা, তাহলে বোঝা যাবে যে ওভারঅল আমাদের কেমন লাগছে আর কি। যাই হোক, তো আমরা বোরহিল ফলস এর দিকে যেতে থাকি। সিমনের কেমন লাগছে? সিমন হঠাৎ করে আমাদের সাথে জয়েন করলাম, আমরা 3 জন, তুমি 1 জন, 4 জন। তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে কি, আমি আসলে এক্সপেক্টই করি নাই যে ফ্রেন্ডলি একটা ইনফ্লুয়েন্স পেয়ে যাব। তাই না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই, দেখা যাক কি হয়। এখন আমরা চলে আসলাম বোরহিল ফলস। ও, চমৎকার চমৎকার ভিউ। ও, অসাধারণ। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট এইটার সাউন্ড কিন্তু সেই, মানে এত বিশাল মানে সাউন্ড হচ্ছে। গর্জনটা হচ্ছে, এটা একটা অসাধারণ ব্যাপার। অনেক বড় অনেকগুলো পাথর এখানে। হুম, চমৎকার ভিউ, চমৎকার। বোরহিল ফলস চমৎকার, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ, বেশ ভালো লাগছে। হ, অস্থির। একটা সুন্দর আছে, আর এখনো কিন্তু একটা সুন্দর বেশ চমৎকার। ও, বোরহিল ফলস। এই ফলস গুলাই তো আসলে মেঘালয়ের অসম্ভব রকমের সুন্দর একটা বিষয়। এই ফলসের জন্যই তো আসলে মেঘালয় সবাই আছে, তাই না? চমৎকার, বাহ, বেশ। এখান থেকে কিন্তু ভিউটা চমৎকার, এখান থেকে ফুল ভিউটা আসতেছে। ওকে, এদিকে, হ্যাঁ হ্যাঁ, আসতেছে। চমৎকার।
আমরা বরহিল ফলস যেটা এটা দেখলাম, এটা বেশ ভালো লাগলো। আসলে এক এক সিজনের তো এক একটা সৌন্দর্য। মানে এখনকার সময়টাতে আমরা যে সময়টাতে এসেছি এপ্রিলের শেষের দিকে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। সো এখন আমরা বরহিল ফলসটা দেখার পরে এখন যাচ্ছি হচ্ছে লিভিং রুট ব্রিজ দেখতে। তো ওখানে যেতে আমাদের সময় লাগবে কতক্ষণ? আধা ঘন্টার মতো সময় লাগবে, যেটা আমাদের ড্যানিয়েল ভাই বলছে। সো এখান থেকে ডিস্টেন্স কত, তাহলে কত কিলো হবে? মানে বরহিল ফলস থেকে লিভিং রুট ব্রিজ 12-13 কিলোমিটার। আচ্ছা যাই হোক, যেহেতু এটাও একটা মানে রেকমেন্ডেড প্লেস মেঘালয়ের, এটাও আমরা দেখি। এই কাঁটাতারের বেড়া, এটার অপর পাশেই আমাদের বাংলাদেশ, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। সো এই হচ্ছে অবস্থা, কাঁটাতারের বেড়া দেওয়া। কত পার্কিং লাগছে কত এখানে? 30 রুপি না? আমরা একেবারে নিচে নেমে যাব? হ্যাঁ হ্যাঁ, গাড়িও যাবে, গাড়ি সহ তো যাবো। নিচে গেলে তো কাছাকাছি, উপরে গেলে অনেক দূরে হবে। হ্যাঁ, অনেক ইয়ে হবে আর কি, যেতে থাকি। দেখা যাক। হোমস্টে আছে, এগুলোতেই হোমস্টে। সোজা চলে যাইবে, সোজা না? আচ্ছা দেখি আমরা। ভিতরে ইয়ে আছে কিন্তু আমার, হ্যাঁ দরকারি জিনিস আছে নাকি? ব্যাগ নিয়ে নিব? এখন যাবো হচ্ছে লিভিং রুট ভিলেজ, সরি কি বলে, লিভিং রুট ব্রিজের দিকে না? ওকে চলো যাই। ও রাস্তা বেশ ন্যারো। নিচে নামতে হবে, তারপর আবার ওঠার সময় হয়তো কষ্ট হয়ে যাবে। এখন তো নামছি, বাট কষ্ট হয়ে যাবে আসার সময়। टिकट कितना रुपया? 40 for 1 person. 40 For 1 person. 41%. एंट्री फी होच्छे 40 रुपी, कैमरा होच्छे 20 रुपी। ओके कितने लोग हैं? 4। লোকজন কিন্তু একেবারে কম না, বেশ লোকজন। ও এটা আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে বান্দরবনের মতো। ফারুক, বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি যেরকম ইয়াগুলো হয়, ঝিরি টিরি থাকে, ওই টাইপের। এখন পানির ফ্লোটা একটু কম, এখানে বেশ পর্যটক আসছে হচ্ছে কলকাতা এবং ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে। বেশ ভালোই বলা চলে।
বেশিরভাগ টুরিস্ট এখানে এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ান। বেশ ব্যথা কমবে না এখন। ও এখন বুঝতে পারবে না। মা জলের বোতলটা দিয়ে দাও, তুমি খালি হাতে হাঁটো। বাহ, ও ঝিরিটাও কিন্তু চমৎকার, ঝিরিটাও বেশ। এই সেই লিভিং রুট ব্রিজ। আসলে এটা এক প্রকার গাছের শেকড় দিয়ে দীর্ঘদিনের একটা প্ল্যান করে অনেক ইয়ার ফলে এই ব্রিজটা তৈরি হয়েছে। গাছটার শেকড় জুড়ে দিয়ে প্রায় শুনেছিলাম যে 15 বছর সময় লেগেছে এটা ব্রিজটা তৈরি হতে। এইটা একেবারে গাছের শেকড়। ও বেশ, মানে রুটের শেকড়ের ব্রিজ বলে এটা একেবারে মানে নরবরে টাইপের ওরকম না, হেভি, সেই খুবই হেভি, মানে সেই। ঝিরিটাতে এখন নেই, মানে ওরকম ফ্লো নেই, কিন্তু ভালো লাগছে পরিবেশটা, শান্ত ঠান্ডা বেশ। বাহ, এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, কত খাওয়া হয়েছে, খুবই ভালো। এটা কোনটা? কি ভ্যালি থাকছে এটা না ভালো, দেখি খাই। তুমি হাফ খাও, তোমার হাফ পরে যাবে। আর বেশি নিচে এখানে এটার দাম হলো 20 টাকা, নিচে 30 টাকা। কাকা ভালো, হ্যাঁ ঠিক আছে, ভালো। ঠান্ডা হলে সেই লাগে, পরিবেশটা বেশ ঠান্ডা আর কি। এখানে আসলে লং টাইম কাটানো গেলে ভালো লাগবে, তাই না? একটু সময় নিয়ে এসে যদি আমরা লং টাইম কাটাই, আসলে আমরা ট্যুর দিতে আসলে একদম মানে খুব রাশ থাকে, দৌড়ের উপরে আমরা থাকি, বাট একটু সময় নিয়ে এসে আস্তে ধীরে ট্যুর দিলে। বাইরের কান্ট্রিগুলোতে তো ছুটি ধরেন 1 মাসের ছুটি, হ্যাঁ অ্যাটলিস্ট 20 দিনের ছুটি হয় এরকম। রাইট। যাই হোক, তারপরেও কিন্তু ভালো লাগতেছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে। হ্যাঁ, এখন উঠতে গেলেই তো আসার সময় তো টের পাওয়া যায় না, এখন টের পাওয়া যাবে। তো এখন আমরা তো কই যাব? মাউলিলং ভিলেজে না? মাউলিলং ভিলেজে চলে যাব এখান থেকে। তারপর আমরা আগে লাঞ্চটা করে নেব। কত কত এটা দেখি, কত লাগলো এটা? 100 রুপি না? 100 রুপি দিতে হচ্ছে মাউলিলং ভিলেজে এন্ট্রি করার জন্য। ওকে, 100 রুপি, 100 রুপি দিতে হচ্ছে। ও, ঢুকতেই তো মনে হচ্ছে যে একটা আসলে ওই আমরা যেটা শুনে আসছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, একটা ফ্লেভার তো পাওয়া যাচ্ছে। হ্যাঁ রাইট, তা অবশ্য ঠিক, চমৎকার। সামনে মনে হয় পার্কিং আছে। ও এই তো, রাইট, চমৎকার। এটা আপনাদের ইচ্ছা, এখানে খেলেও খান, ভিতরে খেলেও খান, কোন জায়গা ভালো পাওয়া যাবে। সমান এদিকে সব খারা রান্না বান্না তো সমান। চিকেন কোনটা? চিকেন প্লাটার। বাহ, এর নাম কি জায়গাটা? বেশ তো, মাউলিলং ভিলেজ, চমৎকার। এটা কি আপনাদের বাজার এই গ্রামে? না, আমাদের তো শিলং যেতে হবে।
না ফন্ডের পিছন দিকে যায় সব ধরনের ওইদিকে খাবার ইয়া পাবো না, ওইদিকে যাই খাবার ইয়ার। হ্যাঁ না মূলত গ্রামই দেখবো তাই না, এই যে গ্রামগুলো এটাই দেখা আর কিছু না। হ্যাঁ ওইটাই তো, ওইটাই যে সুন্দর পরিবেশ, এটাই তো। এখানে তো আর ওইরকম কিছু থাকবে না। হ্যাঁ আজকে তো আর ওরকম এখানে যে ওই টেম্পারেচার একেবারে লো ওরকম তো নাই তো, টেম্পারেচার তো। হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ ওখানে সামনে কি খাবার আর দোকান টোকান আছে কিনা এটা দেখতে হবে। কিপ সাইলেন্ট, একেবারে সাইলেন্ট। ওফ চমৎকার। হ্যাঁ রোদ না থাকলে ভালো লাগতো, বাট এখানে এমনিতেও ভালো। ভালোই লাগতেছে। মাউলি লং ভিলেজ। হ্যাঁ আজকে অবশ্য একটু টেম্পারেচারটা হাই, বাট নর্মাল অন্যান্য সময় তো আর একটা টেম্পারেচার এরকম থাকে না। বাট এখানে মানে খুব ঠান্ডাভাবে মানে বসে আরাম করে লম্বা সময় থাকা যাবে আর কি। আর এখানে তো অনেকগুলো ইয়ে আছে, হোমস্টে আছে, থাকার ব্যবস্থা আছে, এখানেও থাকতে পারবে। সুন্দর। বাহ বেশ তো ভিড় আছে এখানে রেস্টুরেন্টে। মাউলি লং ভিলেজ। গ্রাম তো আর সেই গ্রাম নেই, প্রায় শহরের মতো আর কি। বাংলাদেশের কোন প্যাকেজটা নিয়েছি আমরা? চিকেন থালি। চিকেন থালি না? টেস্ট হবে? টায়ার তো অনেক। হ্যাঁ দেখা যাক কি অবস্থা। প্রাইস কত করে? 250 200 এখানে একটা চার্চ, টা বেশ সুন্দর লাগছে, চমৎকার। ও বাহ বেশ তো। ও সুন্দর। আমরা এই হোটেলটাতে আজকে দুপুরের লাঞ্চ করেছিলাম, খাবারটা ভালো ছিল। আমরা মাউলিলং ভিলেজ থেকে শেষ করে লাঞ্চ টাঞ্চ করে আমরা প্রায় 3টার দিকে রওনা দিই ইন্ডিয়ান টাইম। সো আমরা যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জিতে যাচ্ছি, এবং দুই পাশের পরিবেশটা চমৎকার। এখন মনে হচ্ছে যে না বেশ ভালো লাগছে আর কি। চেরাপুঞ্জিতে যাওয়ার পথটা খুবই চমৎকার, এবং এখানে টেম্পারেচারও কিছুটা ঠান্ডা শিলংয়ের থেকে। সো বেশ ভালো লাগছে, যদিও আমরা প্রচন্ড রকমের টায়ার্ড। এদিকে রফিকও প্রচন্ড রকমের টায়ার্ড। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, চমৎকার ভিউ। জায়গাটার নামটা হচ্ছে এখানে লিখা, প্রনাউন্সিয়েশন ঠিক মতো করতে পারে কিনা, কেনরং আর্লিয়াং। তো মানে নামগুলো কটমটো আর কি। চমৎকার। চুলের অবস্থা তো খারাপ। হ্যাঁ বাতাস চমৎকার। রফিকের এতক্ষণ ভাল লাগতেছিল না, কিন্তু এখন ভাল লাগতেছে, তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে।
এদিকে আমরা যাব, এইদিকে চেরাপুঞ্জির রাস্তা বেশ ভালো লাগতেছে, চমৎকার। মেঘালয় মনে হচ্ছে যে না এখন চেরাপুঞ্জিটা খুব সুন্দর। ও সেই খুবই ভালো লাগতেছে। রাস্তার কাজ হচ্ছে মানে পুরো রাস্তায় শিলং চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাতে হাইওয়ের কাজ হচ্ছে আর কি। আসলে এখানে রাস্তা যাতায়াত আরো স্মুথ হবে এটা কমপ্লিট হয়ে গেলে। প্রায় পুরোটা রাস্তা জুড়ে কাজ হচ্ছে, বাট এনভায়রনমেন্ট খুবই চমৎকার। আমরা যাওয়ার পথে একটু ব্রেক দিলাম, এখানে বাচ্চারা তাকিয়ে ছিল, তো এখানে একটা গাড়ি পড়ে গেছে আর কি, হয়তো এই যে এটা। এখানে আরেকটা ভিউ পয়েন্টে আসলাম, এটা হচ্ছে পে করে আসতে হয়, প্রতি জন 20 রুপি। বাহ, বেশ চমৎকার। চমৎকার। এই রোডটা দিয়ে আমরা এসেছি, এই রোডটা দিয়ে আমরা আসলাম, এসে এইখানে সামনে ওখানে ভিউ পয়েন্ট দিয়ে ঢুকলাম এখানে। বাট একটু মেঘলা ওয়েদার, নিচের ভিউগুলো হয়তো ওরকম ইয়া হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, বাট বেশ ভালো লাগছে। মেঘ আছে না ওখানে, দেখা যাচ্ছে মেঘ না? হ্যাঁ, চমৎকার, অপূর্ব। চেরাপুঞ্জি সব কবে ঘোরা? এখান থেকে হবে প্রায় 25 নাহলে 60। এই রাস্তাটার কাজ কিছুদিন আগে হয়েছে, চমৎকার রাস্তা, মানে আঁকা বাঁকা পথে এত স্মুথ একটা রাস্তা, চমৎকার, ভিউটাও চমৎকার। রাস্তার দুই পাশের সাইড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিউগুলো চমৎকার, যে বাড়িগুলো আছে সেগুলো কালারফুল, চমৎকার, এবং প্রচুর হোমস্টে। যেই আছে সবগুলোই, যে বাড়িগুলোই আছে হোমস্টে আছে। এখানে সময় নিয়ে আসতে পারলে, আসতে ধীরে কয়েকদিন থাকতে পারলে হয়তো খুবই ভালো লাগবে, একেবারে টেনশন ফ্রি থাকবে। অন্যরকম একটা এনভায়রনমেন্ট, অন্যরকম একটা পরিবেশ। যাওয়ার পথটাই আসলে চমৎকার লাগছে, অপূর্ব। পাহাড়ি রাস্তায় তো আগেও গিয়েছি, দার্জিলিং এ, সেটা আরেক ধরনের সুন্দর, কাশ্মীর সেটাও আরেক ধরনের সুন্দর, আমাদের দেশে যেগুলো আছে সাজেক সেটাও অন্য ধরনের সুন্দর, খাগড়াছড়ি, বাট এইটা একটু অন্যরকম, নতুন রাস্তা হয়েছে এই কারণে হতে পারে, ভালো লাগছে খুব। মেঘের কারণে আর ওই পাশে কিছু দেখা যাচ্ছে না। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে এই হোটেলটাতে উঠলাম। আমরা আশেপাশে অনেকগুলো হোটেল খুঁজেছি, হোমস্টেগুলো খুঁজেছি, বাট হোমস্টে একটু আমার কাছে প্রবলেম মনে হচ্ছে, যেটা হচ্ছে একটা স্মেল আছে একটা হোমস্টেগুলোতে। যাই হোক, আমরা এই হোটেলটায় চলে আসলাম।
তো আমরা রুম নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের মেঘালয় প্রথম দিনের রুম। এই হচ্ছে অবস্থা, এটা আমাদের রুম। তো আমরা একটু ওয়াশরুমটা দেখি, যেটা আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে, ওয়াশরুমটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। এটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, গিজার টিজার ওকে। কোথাও গেলে ওয়াশরুমটা দিয়ে বেশি খেয়াল করি যে ওয়াশরুম ওকে কিনা। বাট এখানে অনেক হোমস্টে আছে, হোমস্টে গুলো থাকিনি, দেখলাম যে বেশ কয়েকটা ইয়াতে ঘুরলাম, কিন্তু সেটা আসলে খুব ভালো লাগে নাই। এই হচ্ছে রুমের অবস্থা আর কি। মেঘালয়ের কাঁচা বাজারে আসলাম, দেখি কাঁচা বাজারের কি অবস্থা। আসলে একটা জায়গায় আসলে ওই জায়গার যে মানুষের খাদ্যাভ্যাস বা বাজার, এগুলো দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। সো এটা একটা ভালো প্লাস পয়েন্ট, বাজারে ঢুকলে অনেক কিছু টের পাওয়া যায়। এইটা ম্যাঙ্গো চলে আসছে, এখনো যেহেতু আমাদের দেশে ম্যাঙ্গো আসে নাই। মোয়া পাওয়া যায়, মোয়া। একই টাইপের ফ্রুটস সব জায়গাতেই, সবকিছু আমাদের দেশে যেগুলো পাওয়া যায় অলমোস্ট সিমিলার, ওইভাবেই আর কি, ওরকম টাইপের সবকিছু, সিমিলার টাইপের। ওই যে সবজি টবজি সব, বেগুন, করলা। কি হে? Jelang. জাল্লাং। হচ্ছে চেরাপাঞ্জির কাঁচা বাজারের অবস্থা। অস্থির মেঘ। এই হচ্ছে শিলংয়ের অবস্থা, চেরাপুঞ্জির অবস্থা। ওরে বাবা, চলো 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 চলো। দেখেন মেঘের কি অবস্থা। আমরা একটা শপের মধ্যে ঢুকেছি মেঘ আসার পরে, তো এই শপে কিভাবে ঢুকতেছে মেঘ, মেঘ কিভাবে ঢুকতেছে শপে। অনেক খোঁজাখুঁজির পরে তারপরে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এটা হচ্ছে গোল্ডেন স্পুন ধাবা। এখানে বেশ কিছু খাবার পাওয়া গেল, খাওয়া শুরু করলাম। তো আজকের দিনটা আমরা ভালোভাবে শেষ করলাম এবং ভালোই লাগলো, ভালোই কাটলো। সো এখন আমরা ডিনার করে এসে রেস্ট নিচ্ছি রুমে। সো আমি একটা খরচের ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিব এবং পরবর্তীতে আমাদের এপিসোডের শেষে আপনাদেরকে একটা বিষয় বলবো যে বেস্ট সময় কখন আসা প্রয়োজন মেঘালয়, বা কী সবাই ভুল করে থাকে বাংলাদেশ থেকে যারা আসে। সো প্রথমে যে জিনিসটা হলো যে আমি খরচের বিষয়টা যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি বিআরটিসি বাসে করে আমরা যখন আসছিলাম, এসি বাসে, ওখানে ভাড়া লাগেছিল 1200 টাকা জনপ্রতি। তারপর হচ্ছে আমাদের পরবর্তী খরচ ছিল হচ্ছে পোর্টে, এখানে ট্রাভেল ট্যাক্স দিতে হলো হচ্ছে 500 টাকা করে জনপ্রতি, এবং এখানে 50 টাকা বেশি লেগেছিল। দেন হচ্ছে ইমিগ্রেশন পুলিশের ওখানে 100 টাকা করে বাড়তি দিতে হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার ক্রস করার আগের খরচ। দেন পরবর্তীতে আমাদের এখানে ইন্ডিয়ান ইমিগ্রেশনে আমাদের যে খরচ হয়েছিল তেমন কোনো কিছু না, যাদের কোভিডের ওই বুস্টার ডোজ ছিল না তাদের কাছ থেকে 100 টাকা করে নিয়েছিল, এটাই। আর আমরা সারাদিনের জন্য যে ভাড়া করেছিলাম আমাদের কার, ওটা ভাড়া ছিল হচ্ছে মানে সাইট সিইং সহ, মেঘালয়ের কিছু সাইট সিইং সহ বেশ কয়েকটা। আমরা চেরাপুঞ্জিতে চলে আসি, ওটা হচ্ছে 3800 টাকা। আর আমাদের হোটেলটার ভাড়া ছিল হচ্ছে আমাদের টোটাল হচ্ছে রুম ভাড়াটা ছিল হচ্ছে 2800 টাকা। এগুলো হচ্ছে বেসিক যেগুলো খরচ সেগুলা। আর এছাড়া আমাদের যেগুলা
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা পার্সোনাল যে খরচগুলো আছে সেগুলো বাদে। এই হচ্ছে আনুষঙ্গিক আমাদের খরচটা মোটা দাগে আর কি, খুব একটা বেশি না। সো এই হচ্ছে অবস্থা। তো আজকের এপিসোডটা এই পর্যন্তই, পরবর্তী এপিসোডটা অবশ্যই দেখবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।